রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। বেগুন চাষে কৃষক বন্ধুর অভিজ্ঞতা। ভুট্টার লেদা পোকার নিয়ন্ত্রণ। লাভজনক পেয়ারা চাষ। প্রচলিত সবজিগুলির মধ্যে বেগুন এমন একটি সবজি যেটি সারা বছরই চাষ করা যায়। উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাত নির্বাচন করে একটু বিজ্ঞানসম্মত অন্তর্বর্তী পরিচর্যা করলে ভালো ফলন পেতে পারেন। আজ আমরা যাব হাওড়া জেলার বাগনান ব্লকে। এখানকার চন্দ্রপুর গ্রামের একজন প্রগতিশীল সবজি চাষী হলেন সুজয় বেরা। তিনি 1 বিঘা জমিতে এই সময় মুক্তকেশী জাতের বেগুন চাষ করেছেন। উৎকৃষ্ট গুণমানের ফল পেতে তিনি বিজ্ঞানসম্মত পরিচর্যা করেন। লাভজনক বেগুন চাষে কৃষক বন্ধু তার অভিজ্ঞতার কথা জানালেন। এটা মুক্তকেশী জাত বেগুন চারা আমরা সাধারণত ভাদ্র মাস থেকে বসাতে শুরু করি। বেগুন চাষ করতে গেলে মাথায় রাখতে হবে যে মাটিতে জৈব কার্বনের পরিমাণ কতটা আছে। এই জৈব কার্বনটাকে বাড়াতে গেলে ফার্ম ইয়ার্ড ম্যানিওর, যেটা আমরা ভার্মি কম্পোস্ট বা শুধু কম্পোস্টকে আমরা গুড় জল দিয়ে যেটা তৈরি করে নিই, এই ফার্ম ইয়ার্ড ম্যানিওরটাকে বিঘা পিছু 4 টন দিতে হবে। এই জীবাণু বাড়ানোর জন্য আমরা পিএইচবি, ভাম, মাইক্রোরাইজার এইরকম ধরনের 3টে জীবাণু ফার্ম ইয়ার্ড ম্যানিওরের সঙ্গে মাখিয়ে মাটি চাষ দিতে হয়। প্রায় 4 থেকে 5 বার চাষ উল্টে পাল্টে নাঙলে চাষ করে বেড তৈরি করে তারপরে আমরা 15 দিন পরে চারা লাগাই। মাটি তৈরি করার সময়তে ফার্ম ইয়ার্ড ম্যানিওর 75% এসএসপি এবং 100 কিলো নিমখোল এখানে দিয়ে দেবো। সাধারণত কার্তিকে হাওয়া পেলে খুব ভালো গ্রোথ হয়, কিন্তু আমরা চারাটা যেহেতু ভাদ্র আশ্বিনে বসাচ্ছি সেক্ষেত্রে আমাকে চারার বয়সটা আমরা 35 থেকে 40 দিনের মতন করে নেব। বেডগুলো তৈরি হবে 3 ফুট ছাড়া ছাড়া এবং প্রতিটা গাছ থেকে গাছের দূরত্ব 3 ফুট ছাড়া ছাড়া এখানে লাগানো হয়। প্রতি বিঘাতে প্রায় 1600 গাছ বসে। এটা আমার একদম নিজের দেশি জাত এবং নিজেরাই বীজ কালেকশন করি। মুক্তকেশী মানুষ পছন্দ করে এবং খেতেও খুব ভালো লাগে এবং শীতকালীন অর্থকরী ফসল হিসেবে আমাদের কাছে খুব সহায়তা করে। সেই জন্যে আমি এখানে চাষ করি এবং অনেকটা বেশি ব্যাকটেরিয়াল উইল্ট সহনশীল জাত। গাছ লাগানোর পরে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, প্রথম 10 দিন পরে আমরা ফার্টিগেশন শুরু করব। 90% ফসফেট যেন গাছ 40 থেকে 50 দিনের মধ্যে গ্রহণ করতে পারে, সেইভাবে আমাদের এই ফার্টিলাইজার শিডিউলটাকে সাজাতে হবে। এখানে পোকামাকড় লাগে প্রচুর বেগুনে এবং প্রচুর ছত্রাক জন্মায়। মুক্তকেশী জাত, শীতকালেরই জাত। এখানে বেগুন গাছে প্রচুর ফাঙ্গাস প্রবলেম আসে এবং ব্যাকটেরিয়াল উইল্টেরও সমস্যা হয়। CHO এবং COC এরকম ধরনের খাবার এবং স্টবলিং গ্রুপের কিছু খাবার, নেটিভো এবং অ্যান্ট্রাকল এরকম ধরনের উলট পালট করে আমরা প্রয়োগ করব এবং এখানে 15 দিন অন্তর অন্তর কোনো স্টবলিং গ্রুপের ওষুধ দিতে পারি। সবসময় আমাকে লক্ষ্য রাখতে হবে যে 50% উপরে জলকণা বাতাসে বেড়ে গেলেই এখানে প্রচুর গাছের ডাল পচা, ফুল পচা এবং বিভিন্ন ধরনের পচা লাগে। ফল ট্যাপ, ক্যাপ ট্যাপ এইরকম ধরনের ওষুধ আমরা দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করি। এখানে পুরোটাই মাইক্রো ইরিগেশনের মাধ্যমে পরিচর্যা দেওয়া হচ্ছে। প্রতি 2-3 দিন অন্তর অন্তর এখানে মাইক্রো ইরিগেশনে জল দেওয়া হয়, ডিপ ইরিগেশনে, এবং এই ডিপ ইরিগেশনের মাধ্যমে 10 দিনের পর থেকেই খাবার দেওয়া হয়। এখানে খুব একটা বেশি নিড়ানির প্রয়োজন হয় না, তবুও প্রথমের দিকে গাছ যখন ছোট থাকে আগাছা যেগুলো বেরোয় সেইগুলোকে আমরা প্রথমে নিয়ন্ত্রণ করে দিই এবং প্রতি মাসে 1 বার করে নিড়ানি দিতে হয়। এখানে গাছে 45 দিনে ফুল আসে এবং 50 থেকে 60 দিনের পরে আমরা ফল তুলতে শুরু করি। এখানে গাছে প্রায় 6 মাসের মতন গাছ ফলন দেয় এবং প্রতিটা গাছে প্রায় 5 থেকে 7 কেজি ফলন দিয়ে থাকে এবং যে গাছটা আমরা দেখছি এখানে প্রায় 7-8 কিলো পর্যন্ত ফলন হয়। গড়ে আমরা এখানে 5 থেকে 6 কিলো গড় অনুভব করি। প্রায় 8 টন 1 বিঘাতে ফলন হয়। এবছরের বাজার দর খুবই ভালো পেয়েছি। বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা এবং শীতকালে বর্ষার একটা যোগ ছিল, সেই জন্যে ফলনের একটু হেরফের হয়েছিল। সেক্ষেত্রেও আমরা ফলন স্বাভাবিক রাখতে পেরেছি। বিভিন্ন ধরনের ফার্ম ইয়ার্ড ম্যানিওর এবং জীবাণু সারের প্রয়োগ এবং এই ঠিকঠাক ফার্টিলাইজার ম্যানেজমেন্টের ফলে আমাদের ফলনটা ঠিক স্বাভাবিক ছিল, যার জন্য আমরা ফলনটা প্রায় 5 থেকে 7 কিলোর মতন পেয়েছি। এক্ষেত্রে প্রতি বিঘাতে প্রায় 8 টন ফলন উৎপন্ন করতে পেরেছি। প্রথমের দিকে প্রায় 35 থেকে 40 টাকা কিলো বিক্রি হয়েছে এবং আজকে এখন 20-18
এরকম বিক্রি হচ্ছে। তাহলে আমরা গড়ে এখানে 15 টাকা কিলো ধরলেও প্রায় 1,20,000 টাকার মতন আমরা এখানে বেচাকেনা হয়। এখানে 1 বিঘা জায়গাতে প্রায় 26,000 টাকা খরচ হয়, বাদ বাকিটাই আমাদের লাভ হয়। ডোগা ছিদ্রকারী পোকার জন্য আমরা এখানে প্রতিনিয়ত আমাদের একটা স্প্রে করতে হয়। প্রথমে দিকে লক্ষ্য করতে হবে রাতের তাপমাত্রা কখন বাড়ছে। শীতকালে রাতের তাপমাত্রা বেড়ে গেলেই এই পোকাগুলো রাতের বেলায় বেশি ডিম পাড়ে এবং গাছের ডালে এবং গাছের ফলের মধ্যে ডিম প্রবেশ করে। প্রতি 15 দিন অন্তর অন্তর নিম তেল 5,000 ppm থেকে 50,000 ppm পর্যন্ত এইগুলোকে আমরা স্প্রে করব। এর সাথে সাথে কিছু কেমিক্যাল দিয়ে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকি, যেমন সাবমিট, টোজেন, করাজেন কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করি। এবং শুধু তাই নয়, বেগুন গাছে হরেক রকমের পোকা থাকে, উড়ো পোকা, চষি পোকা, মাকড়। চষি পোকার জন্য আমরা ইন্টারপিট দিতে পারি এবং সাবমিটও দিতে পারি মাঝে মাঝে। কিছু সিউইটের যে এক্সট্রাক্টটা লিকুইড ফর্মে পাওয়া যায় সেগুলোকে আমরা কন্টিনিউ এই ওষুধ মারার সাথে সাথে ফোলিয়ার স্প্রের মতন স্প্রে করে থাকি। এবং শুধু তাই নয়, 15 ডিগ্রি তাপমাত্রা যখনই নামছে তখন গাছের পাতায় ফসফেট পটাশের যোগান হচ্ছে না। এর জন্যে আমরা 05234 এবং 1261001345 এই পটাশিয়াম নাইট্রেট অথবা মনো অ্যামোনিয়াম ফসফেট এইগুলোকে আমরা স্প্রে করি 3-4 দিন অন্তর অন্তর প্রতি লিটার জলে 3 গ্রাম করে দিয়ে। এর ফলে গাছের ফসফেট, পটাশ এবং নাইট্রোজেনের ব্যালেন্সটা তৈরি হয় এবং গাছ খুব সুন্দর হেলদি থাকে। তাতে করে এই ফলনটা স্বাভাবিক রাখা যায়। গাছের রং এবং ফলের রং ঠিকঠাক রাখতে গেলে হিউমিক অ্যাসিড এবং বেগুনটাও নরম রাখতে গেলে অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড এগুলোকেও আমরা দিয়ে থাকি। প্রতি 20 দিন অন্তর অন্তর একবার করে দিই। তার সাথে সাথে আমরা ক্যালসিয়ামটাকেও ইডিটিএ ফর্মে এবং ক্যালসিয়াম নাইট্রেট ফর্মে এখানে স্প্রে অথবা ডিপ ইরিগেশনের মাধ্যমে দিয়ে থাকি। সেক্ষেত্রে ফলের যে কোয়ালিটি মেনটেন্যান্স করা, সেক্ষেত্রে পাতা কিছু কিছু পরিমাণে কাটতে হয়। যেমন গাছের নিচের দিকে টামাটে বর্ণ হয়ে যাচ্ছে বা ফাঙ্গাস অ্যাট্রাক্টেড হচ্ছে, এইরকম ধরনের পাতা কিছু কেটে বাদ দিলে গাছের ফলগুলো সুন্দর সুগঠন হয়। আমাদের রাজ্যে যেসব ফলগুলোর চাষ করা হয় তার মধ্যে পেয়ারা একটি। বিশেষ পরিচর্যা ব্যবস্থা অবলম্বন করে চাষিরা প্রায় সারা বছর ধরেই পেয়ারা উৎপাদন করে থাকেন। বছরের বিভিন্ন সময় এর দাম ওঠানামা করলেও চাষি এই ফলটির চাষ করে ভালো লাভ পেয়ে থাকেন। তাই তো উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল কৃষক রানা প্রতাপ পাল তাঁর 1 বিঘা জমিতে এই ফলটির চাষ করেছেন। আসুন শোনা যাক এই ফল চাষির অভিজ্ঞতার কথা। আমি 1 বিঘা জমিতে প্রথমে 4খানা লাঙল দিয়ে চাষ দিয়েছি। তারপরে 20 বস্তা মতন গোবর সার এবং 20 কেজি রাসায়নিক সার মিশিয়ে তারপরে বারুইপুর থেকে কলপের চারা নিয়ে এসেছি 120খানা, 8 হাত বাই 10 হাত এইভাবে বসিয়েছি। তখন পেয়ারার চারার সাইজ ছিল 12 ইঞ্চি মতন। তারপরে ক্রমশ বাড়ছে, জল দেওয়া হচ্ছে এবং ঘাস পরিষ্কার করা হচ্ছে। 2 মাস অন্তর অন্তর আবার গাছের গোড়ায় পরিমাণ মতন 100 গ্রাম করে সার দেওয়া হয়েছে। দেওয়ার পরে 1 বছর হলো এই গাছের বয়স। 1 বছরে ডাল টানার আগে পর্যন্ত 8 কেজি 10 কেজি করে পেয়ারা উঠেছে। এখন এই ডাল টানা হয়েছে, ফড়কি ছেড়েছে, তাতে কড়ি বেরিয়েছে। এই কড়ি যতদিন বড় না হচ্ছে ততদিন পরিমাণ মতন জল দিয়ে যাচ্ছি। সার এখন দেওয়া আপাতত বন্ধ। এরপরে এই পেয়ারার জন্য পোকা যাতে না লাগে তার জন্য প্রত্যেকটা পেয়ারার প্যাকেট পরানো হয় যাতে পেয়ারাটা ভালো থাকে। প্রত্যেক সপ্তাহে আমি বিষ তেল প্রয়োগ করছি, কীটনাশক ঔষধ, যাতে পোকা না লাগে এবং এই পেয়ারার সাইজ যাতে বড় হয় পরিমাণ মতন জল দিচ্ছি এবং সার দিচ্ছি। 10-26 প্রত্যেক গাছে 100 গ্রাম করে। প্রথমে নিম তেলটা ব্যবহার করি, তারপরে যদি কোনো রকম পোকামাকড়ের বেশি উৎপাত হয় তখন কৃষি দপ্তরের সাহায্য নিয়ে আমরা পরিমাণ মতন তেল প্রয়োগ করি। সবসময় চেষ্টা করি জৈব সারটা ব্যবহার করার জন্য যাতে মানুষ সুস্থ থাকে। আমি প্রথমে যখন পেয়ারা কলপ লাগিয়েছি তার মধ্যে সর্ষে চাষ করেছিলাম, তাতে আমার দেখা যাচ্ছে 1,004 টাকা লাভ হয়েছে। 3 মাস পরে আবার কুমড়ো চাষ করলাম, কুমড়ো চাষ করার পরে তাতে 7,000 টাকা লাভ হয়েছে। তারপরে করলাম ঝিঙে দিয়ে শশা, ঝিঙে শশা দুটোই করলাম, কিন্তু ওটাতে লাভ হয়নি। 1 মাস 1.5 মাস অন্তর অন্তর ঘাসটাকে পরিষ্কার নিংড়ানি দিয়ে হোক কোদাল দিয়ে হোক পরিষ্কার করি, পাতাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই যাতে পোকামাকড়ের উৎপাতটা বেশি না হয়। এখন টানের সময় 15 দিন 1 মাস অন্তর অন্তর
জল দেওয়া হচ্ছে। এখন এই যে কড়ি এসছে, কড়ি আসার পরে ফলটা যেই ধরবে তখন জলটা 1 সপ্তাহ অন্তর অন্তর দিতে হবে। ডাল টানা অন্তত 6 থেকে 7 মাসের আগে ফল রেডি হয় না। শীতের সময় আমাদের টাইমটা বেশি লাগে, বর্ষাকালে তাড়াতাড়ি হয়। আমরা চেষ্টা করি শীতের সময় বা গরমের সময় ফলটা তৈরি করার। এ সব সময়ের ফলন, হাটে বাজারে যাচ্ছে 200, 500, 1000 বিক্রি করে আসছি। এমনি ধান বলেন, অন্য সবজিপাতি বলেন 3 মাস পরে উঠবে, সেই আশায় থেকে হচ্ছে না। এবং এটাই দেখা যাচ্ছে গাড়ি ট্র্যাক্টর চার্জ দেওয়া লাগছে না, পরে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, ট্র্যাক্টর ঢোকাতেও অসুবিধা হচ্ছে। এবং এককালীন দেখা যায় 50,000, 1 লাখ টাকা এটা চোখে দেখা যায়, কিন্তু ধান চাষ বলেন অন্য চাষে ওটা আসছে না। এই জন্যই আমরা পেয়ারার চাষে একটু মন দিয়েছি। সারা বছরে দেখা যাচ্ছে আমাদের 20,000, 25,000 টাকা পেয়ারা চাষে খরচা হচ্ছে। ইনকাম 70,000ও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে। যেমন বাজার থাকবে তার উপরে, যেমন ফলন ধরবে। বছরে আপনি ধরতে পারেন 2 বার আমরা ফল পেতে পারি। এতে আমাদের বছরে 80,000, 1 লাখ টাকাও আপনার বিঘেতে লাভের মুখ দেখতে পাচ্ছি, খরচা বাদে। পেয়ারাটা দেখে চিনতে হয় আর কি, কালারটা ও পাকার কোন সময় অরিজিনাল বতি হয়েছে সেইভাবে দেখে আমরা হাবড়া সুপার মার্কেটে নিয়ে যাই। আমরা ভোরবেলায় তুলে 8টার মধ্যে হাবড়া মার্কেটে মোটর সাইকেলে হোক, ভ্যানে হোক, সাইকেলে হোক প্যাকেট করে 5 কেজি করে পাল্লা করা হয়, সেখানে যেয়ে বিক্রি করা হয়। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার হাঁসখালি থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন স্বপন বিশ্বাস। তিনি লঙ্কার ফল পচা রোগের প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। লঙ্কার ফল পচা বা অ্যানথ্রাকনোজ রোগটি ছত্রাকঘটিত। লঙ্কা ছাড়াও ক্যাপসিকাম বা টমেটো এই রোগ বেশি দেখা যায়। রোগটি বীজবাহিত, তবে বিভিন্ন ধরনের আগাছার মধ্যে বা আক্রান্ত গাছের অবশেষের মধ্যে এই রোগের ছত্রাক রয়ে যেতে পারে। বাতাস বা বৃষ্টির ছাটের দ্বারা আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে রোগটি ছড়াতে থাকে। কেবলমাত্র ফল ধরার পরই নয়, গাছের বৃদ্ধির প্রাথমিক দশার চারা গাছেও এই রোগটি দেখা দিতে পারে। রোগের লক্ষণ হিসাবে পাতায় ছোট ছোট দাগ দেখা যায়, কচি ডগা ধীরে ধীরে শুকোতে থাকে। বৃদ্ধি দশায় এই রোগ দেখা দিলে ওপরের দিকের পাতা ঝরে যায়। এই গাছে ফুল ও ফল কম আসে। ফল ধরার পরে রোগের সংক্রমণ হলে তখন ফলে রোগের লক্ষণ প্রকাশ পায়। ফলের গায়ে ফোস্কার মতো কালো রঙের ক্ষত দেখা যায়। এই দাগগুলো গোলাকার বা কৌণিক হতে পারে। দাগের পরিধিতে গোলাপি বা কমলা রঙের আভা দেখা যেতে পারে। এই ক্ষতের উপরে পরবর্তীকালে ছত্রাকের বীজ দেখা যায়। 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 75% বেশি আর্দ্রতায় এই রোগটি ছড়িয়ে পড়ে। এই রোগের উপদ্রব এড়াতে হলে পরিচর্যা ব্যবস্থার উপরে প্রথম থেকে গুরুত্ব দিতে হবে। ফসল চক্রে 2-3 বছর লঙ্কা পরিবারের ফসল যেমন আলু, লঙ্কা, ক্যাপসিকাম, বেগুন এগুলো চাষ করা চলবে না। এই রোগ সহনশীল জাতের লঙ্কা চাষ করতে হবে। হিসার শক্তি, হিসার বিজয়, তনু চিলি, কো 1 প্রভৃতি জাতের মধ্যে এই রোগের বিরুদ্ধে সহনশীলতা দেখা যায়। জমি তৈরি করার সময় যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স একত্রে মিশিয়ে কয়েকদিন জাঁক দিয়ে রেখে তারপরে প্রয়োগ করলে মাটিতে রয়ে যাওয়া ক্ষতিকারক জীবাণুর পরিমাণ কমে। এর ফলে রোগ কম দেখা যায়। বীজ অবশ্যই শোধন করতে হবে। প্রতি কেজি বীজে 2 গ্রাম কার্বেন্ডাজিম মিশিয়ে বীজ শোধন করতে হবে। আক্রান্ত ফল ও পাতা তুলে বিনষ্ট করতে হবে। এই সব ব্যবস্থাগুলো নেওয়ার পরেও যদি রোগ দেখা যায় তখন রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। যেসব রাসায়নিক ছত্রাকনাশক বেছে নিতে হবে এখানে সেগুলোর উল্লেখ করা হচ্ছে: সালফার 3 গ্রাম অথবা প্রোপিনেট 3 গ্রাম অথবা ক্লোরোথ্যালোনিল 2 গ্রাম অথবা ম্যানকোজেব 2.5 গ্রাম অথবা মেটিরাম 4 গ্রাম অথবা ডাইথায়ানোন 2.5 গ্রাম অথবা হেক্সাকোনাজল 1.5 মিলিলিটার অথবা পেনকোনাজল 0.5 মিলিলিটার অথবা ডাইফেনকোনাজল 1 মিলিলিটার প্রতি লিটার জলে। পশ্চিমবঙ্গের যে তন্ডুল শস্যটির এলাকা ক্রমশ বাড়ছে সেটি হলো ভুট্টা। তন্ডুল শস্য হিসেবে এবং পোলট্রি ও প্রাণী খাদ্যের উপাদান হিসেবে ভুট্টার চাহিদা আছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অনেক কৃষক হাইব্রিড ভুট্টা চাষ করেছেন। এখন ভুট্টা গাছ বৃদ্ধি দশায় আছে। এই অবস্থায় জমিতে লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকাটি ভুট্টা গাছের পাতা খেয়ে নষ্ট করছে। সুসংহত উপায়ে এই পোকা নিয়ন্ত্রণের বিষয়ে জানালেন স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর কিঙ্কর দে তরফদার।
বিগত কয়েক বছর ধরে চাষিরা ভুট্টা চাষ করছে এই রবি খন্দে এবং ভুট্টা চাষে ভালোই লাভ পাচ্ছে। বিঘা প্রতি 10 থেকে 15,000 18,000 টাকা অবধি লাভ পাচ্ছে। প্রত্যেক বছর ভুট্টার এরিয়াটাও বাড়ছে, কিন্তু এই বছর আমাদের এখানে ভুট্টার জমিতে ভুট্টার ফল আর্মি ওয়ার্ম নামে একটা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর মদ যে আছে সেই মদ হচ্ছে এক রাত্রে 100 কিলোমিটার উঠতে পারে, মানে 100 কিলোমিটার দূরে এইখানে জমি খাওয়া দাওয়া করে শেষ করলো, ওর ইচ্ছে হলো 100 কিলোমিটার দূরে অন্য কোনো জমিতে যেখানে সাসেপ্টেবল হোস্ট পাবে সেখানে চলে যাবে। এটি 80 রকম গাছকে অ্যাটাক করতে পারে। সরগম, জোয়ার বাজরা, মিলেট, ধানের জমিতেও ভুট্টার এই পোকাটি অ্যাটাক করছে। টোটাল জীবনচক্র কমপ্লিট করতে 30 থেকে 45 দিন সময় লাগে। প্রথমে পোকাটি পাতার উপর ডিম পাড়ে। একটি পূর্ণাঙ্গ পোকা 200 থেকে 250টা ডিম পাড়তে পারে অ্যাট এ টাইম। সেই ডিম পাড়ার পর সেই ছোট ছোট লার্ভা বেরোয়। সেই লার্ভাগুলো যখন ছোট অবস্থায় থাকে তখন সেই লার্ভাগুলো ভুট্টার নিচের দিকে, মানে কুচি গাছের নিচের দিকে খেতে থাকে। ফার্স্ট ইনস্টার, সেকেন্ড ইনস্টার ও থার্ড ইনস্টার অবধি তারা ভুট্টার গাছের নিচের দিকে খায়। তারপরে যখন হচ্ছে বড় হয়ে যায়, যখন 4th, 5th অ্যান্ড 6th ইনস্টার হয়ে যায়, তখন হচ্ছে ভুট্টা গাছের উপরের দিকে খেতে শুরু করে এবং খেতে খেতে এই পোকার মল থাকবে, তার মাঝখানে এই পোকাটি ঢুকে থাকে। তার মুখের সামনের দিকে উল্টো ওয়াই আকৃতির একটা চিহ্ন থাকে, আর পেছনে যে 8 সেগমেন্ট থাকে সেই মানে খণ্ডে সেখানে 4টি ছোট ছোট কালো দাগ থাকে। ভুট্টার ফল অর্মিয়মকে দমন করতে হলে প্রথমে আমাকে সুসংগত ব্যবস্থা নিতে হবে, জমি ভালো করে পরিদর্শন করতে হবে। যখন দেখব যে চারা বের হওয়ার পর 5% গাছ আক্রান্ত হয়েছে তখন আমরা একে দমনমূলক ব্যবস্থা নেব। সেই জন্য আমরা একটা ফেরোমেন ট্র্যাপ বসাতে পারি। প্রতি একরে আমরা ফেরোমেন ট্র্যাপ 4টা করে বসাতে পারি। এছাড়া আমরা কঞ্চি দিতে পারি, বাঁশের কঞ্চি জমিতে দিয়ে দিতে পারি 10টা থেকে 12টা প্রতি একর জমিতে। তাহলে সে কঞ্চিতে পাখি এসে বসবে এবং লার্ভাগুলোকে খেয়ে নেবে। যখন আমরা জমি তৈরি করব তখন জমিতে গভীরভাবে কর্ষণ করব। গভীরভাবে কর্ষণ করলে যে পিউপাটা থাকে সেই পিউপাটা মাটির বাইরে চলে আসবে, রোদ্রে মারা যাবে বা পাখিরা খেয়ে নেবে বা ওদের শত্রু পোকা খেয়ে নিতে পারে। আর এছাড়া যখন চুন ও বালির মিশ্রণ, আমরা যদি 9 ভাগ বালি 1 ভাগ চুন যদি প্রত্যেকটা মোচার পত্র মূলাবর্তের মধ্যে দিতে পারি তাহলে ভেতরে পোকাটি মারা যেতে পারে। এছাড়া আমাদের ভুট্টা গাছের মাঝে সর্ষে গাছ লাগিয়েছে, সেই জমিতে কিন্তু উপদ্রব কম লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা কিছু জৈবিক উপায়ে বন্ধু পোকা আছে, সেই বন্ধু পোকাগুলো বেশি ছাড়া যেতে পারে। কিছু বোলতা আছে, যেই বোলতাগুলো এর লার্ভাগুলোকে খেয়ে ফেলে, পোকাগুলোকে নষ্ট করে, সেরকম বোলতাও ছাড়া যেতে পারে। এছাড়া বিউভেরিয়া বেসিয়ানা, মেটারিনিয়াম 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও এই পোকাগুলোকে মেরে ফেলতে পারে। তাছাড়া আমরা ব্যাকটেরিয়াকে আমরা স্প্রে করে ছাড়তে পারি। ব্যাসিলাস থুরিনজিনসিস ভার কাজটা কি, সেটাও আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু সেগুলো এই পোকার গায়ে বাসা বাঁধবে এবং পোকাগুলোকে মেরে ফেলবে, বংশবিস্তার করতে পারবে না। রাসায়নিক দমনের ক্ষেত্রে প্রথমেই আমরা বলবো বীজটা অবশ্যই শোধন করতে হবে। থায়োমিথেক্সাম 19.8% 6 ml প্রতি কেজি বীজের সাথে যদি আমরা মাখিয়ে আমরা বীজটাকে যদি জমিতে লাগাই তাহলে 3 সপ্তাহ অবধি এই বীজটা পোকার থেকে গাছকে রক্ষা করবে। 3 সপ্তাহ অবধি। প্রথমেই আমরা অ্যাজাডিরেক্টিন দিতে পারি। অ্যাজাডিরেক্টিন দিলেও দমন করা যায়। 1500 ppm অ্যাজাডিরেক্টিন 5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া স্পিনোক্টারাম 11.7% SC 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও পোকার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারবে। ক্লোরেন্টা নিলিপ্রোল 1 ml প্রতি 3 লিটার জলে গুলে স্প্রে করলেও এই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এমামেকটিন বেনজয়েড 6 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করলেও পোকার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। থায়োমিথেক্সাম 12.6% প্লাস ল্যামডা সাইহ্যালোথ্রিন 9.5% FC 5 ml প্রতি লিটার জলে গুলেও স্প্রে করলেও কাজে দেবে। চাষিরা যখন স্প্রে করবেন তখন একটা অবশ্যই খেয়াল রাখবেন, সন্ধেবেলায় স্প্রে করতে হবে এবং অবশ্যই স্টিকার সহযোগে বা আঠা স্প্রে করার আঠা সহযোগে স্প্রে করতে হবে। আর আমরা আরেকটা সাজেস্ট করছি চাষিদের দলগতভাবে স্প্রে করতে, মানে একজনের জমিতে একজন স্প্রে করলো, পাশের জমি স্প্রে না করলে পোকা থেকেই যাচ্ছে, যখন পাশের জমির থেকে পোকা আবার নতুন জমিতে লেগে যাচ্ছে। আর যখন পোকার উপদ্রব বেশি থাকবে তখন আমরা ইউরিয়া চাপান সার বন্ধ করতে বলছি। আর একটা যখন পোকার 6th ইনস্টারে চলে যায় বা 5th ইনস্টারে চলে যায় তখন পোকার আকার অনেক বড় হয়ে যায় এবং সেই পোকাটা মোচার মধ্যে চলে যায় বা পত্র মূলাবর্তে চলে যায় এবং উপরের থেকে মল দ্বারা ঢাকা থাকে, নিচে পোকাটা বসে থাকে। পত্র মূলাবর্তে
বেশি পরিমাণে জল দিয়ে স্প্রে করতে হবে, যাতে কিনা জলটা ভেতরে যায়। অবশ্যই একই ধরনের কীটনাশক বারবার স্প্রে করা যাবে না, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। আর অবশ্যই সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো স্প্রে করতে আমরা বারণ করছি। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠান